আজকের আলোচনা শুরু করা যাক মিশরের তাহরির স্কয়ার কিংবা 2011 সালের মিশর বিপ্লব দিয়ে, যেটাকে সোশ্যাল মিডিয়ার প্রথম বিপ্লব বলা হয়। 25 জানুয়ারি 2011 মিশরের সাধারণ শিক্ষার্থীরা, যুবকরা স্পেশালি অর্গানাইজেশন হিসাবে অর্গানাইজ করেছিল মুসলিম ব্রাদারহুড। তৎকালীন মিশরের ক্ষমতায় থাকা স্বৈরাচার হোসনি মুবারক, যিনি প্রায় 40 বছর ধরে ক্ষমতা আঁকড়ে ধরেছিলেন, তার পতনের ডাক দিয়েছিল। তাকে পদত্যাগের জন্য স্টুডেন্টসরা মুভমেন্ট শুরু করেছিল। পদত্যাগের কথা শুনে রেখে মেঘে আগুন হোসনি মুবারক বারবার জানতে চেয়েছিলেন, আমাদের দেশের সাম্প্রতিক স্বৈরাচারের মতো আমি কি করেছি, কি অপরাধ, আমার 40 বছর থেকে আমি মিশরকে শাসন করছি, আমার অপরাধ কি, আমি কেন চলে যাব? তখন মিশরের সাধারণ জনগণ বলছিল, অপরাধ একটাই, মিশরের মানুষকে আপনি কুক্ষিগত করে রেখেছেন, তাদের ফ্রিডম অফ স্পিচকে আপনি নষ্ট করেছেন, তাদের সম্পূর্ণ বাক স্বাধীনতাকে আপনি কেড়ে নিয়েছেন, আপনার টাকার কোনো অধিকার নেই। এই অধিকার নেই শব্দের ভিত্তিতেই 17 ফেব্রুয়ারি 2011 হোসনি মুবারক পদত্যাগ করতে বাধ্য হন। রেভলিউশনারি গভর্নমেন্টের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ মুরসি। ডক্টর মোহাম্মদ মুরসি পতন খুব বেশি দিন যায়নি, অর্থাৎ মাত্র 1 বছরের মাথায় মুরসির বিরুদ্ধে সেনা বিদ্রোহ হয়। আর সেই সেনা বিদ্রোহের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ মুরসিকে দোষী সাব্যস্ত করে 2019 সালে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। প্রশ্ন হচ্ছে, মিশরের এই বিপ্লব কেন টিকলো না, কিংবা এই বিপ্লব কেন বিপ্লবটাকে ধরে রাখা গেল না, এই রেভলিউশন কেন বিধ্বস্ত হয়ে গেল? ইসলামিক অনেক অ্যানালিস্টিকরা এ ব্যাপারে মতামত দিয়েছেন, যারা মূলত এই রেভলিউশনকে সমর্থন করতেন। মিশরের আব্দুল ফাত্তাহ সিসি তৎকালীন সেনাপ্রধান ক্ষমতা নিচ্ছিলেন, সেদিন আমি ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খান স্যারের বাসায় বসেছিলাম। বাংলাদেশের অন্যতম একজন পলিটিশিয়ান এবং ইসলামিক অ্যানালিস্টিক তিনি। আমরা যখন টিভিতে প্রোগ্রামগুলো দেখছিলাম, তখন স্যারকে আমি প্রশ্ন করছিলাম, সেনা বিদ্রোহ হওয়ার কারণটা কি হতে পারে বলে মনে করেন? আমার খুব সুস্পষ্ট মনে আছে, তিনি সেদিন বলছিলেন, দেখো, রেভলিউশনকে দুটা ধারা দেখা যেতে পারে। একটা হচ্ছে এরদোয়ানের তুরস্ক, আর একটা হচ্ছে মিশরের মুসলিম ব্রাদারহুড। এরদোয়ান ক্ষমতায় আসার পরে ইসলাম প্রতিষ্ঠা করতে যাননি, তিনি সাধারণ মানুষের জনজীবন নিয়ে চিন্তা করেছেন, দ্রব্য মূল্য নিয়ে চিন্তা করেছেন, মুদ্রাস্ফীতি নিয়ে চিন্তা করেছেন। তিনি চেষ্টা করেছেন যত দ্রুত সম্ভব মানুষকে তার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে হবে, সক্ষমতা বৃদ্ধি করতে হবে, এবং মানুষের জীবন মানকে উন্নত করতে হবে, এবং তার ভিতর দিয়ে ইসলামকে মানুষের মধ্যে ইউটিলাইজ করতে হবে, ইসলামকে মানুষের মধ্যে মোটিভেশন করতে হবে, ইসলামকে মানুষের মধ্যে মোটিভেশনাল পদ্ধতিতে ঢুকাতে হবে। ওদিকে মুরসি ক্ষমতায় আসার পরে চিন্তা করেছেন, প্রথমে ইসলাম প্রতিষ্ঠা করে নিতে হবে, তারপর এখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কিংবা অন্য যা করা যায় তাই করতে হবে। স্যার আমার খুব সুস্পষ্ট মনে আছে, স্যার বলছিলেন আমাকে যে, ধরো এক লোককে তুমি বলছো যে আপনি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, দেন আপনার রুজির মধ্যে বরকত হবে। তো লোক 3 দিনের ক্ষুধার্ত, আপনি এটা বলার পাশাপাশি আরেক লোক তাকে বলছে যে, ভাই আপনি মাগরিবের নামাজ পড়ে আমার এখানে কাজে যাবেন, আপনাকে আমি 50 টাকা রোজগার দেব। তো লোকটা কোনটাকে বেছে নিবে? সে 3 দিনের ক্ষুধার্ত মানুষ মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, নাকি তার 50 টাকার রোজগারকে বেছে নিবে? আমার খুব সুস্পষ্ট মনে পড়ছে, স্যার বলছিলেন যে মানুষ তখন বেছে নিবে যে আমার 50 টাকা রোজগার করা দরকার। বাংলাদেশে সাম্প্রতিক সময় একটা রেভলিউশন হলো, এই রেভলিউশনকে আমরা রেভলিউশন অফ জেনারেশন জেড বলে থাকি, অর্থাৎ জেনারেশন জে যারা আছে তারা এই রেভলিউশনটি করেছেন। আমাদের পলিটিশিয়ানরা গত 15 বছর থেকে ধাপে ধাপে ব্যর্থ হচ্ছিলেন, তারা সাবেক স্বৈরাচার, অর্থাৎ এই স্বৈরাচার বলতে 2009 থেকে 2014 সালের বৈধ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং 2014 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশকে দখল করে বসা শেখ পরিবারের স্বৈরাচার। তার পতনের জন্য রাজনৈতিক দলগুলো যখন ব্যর্থ হচ্ছিল বারে বারে, তখন স্টুডেন্টস মুভমেন্টের মধ্য দিয়ে সেই 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রায় 2000 মানুষের তাজা রক্ত, 2000 মানুষের লাশ এবং হাজারো হাজারো মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে যে বিপ্লব সাধিত হলো, সে বিপ্লবের পরেও এই সরকারের অন্যতম দায়িত্ব হিসাবে আমি মনে করি দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ। কিন্তু আমরা বিপ্লবের আগে সবাই এক কথাবদ্ধ ছিলাম, আমরা একটা প্ল্যাটফর্মে ছিলাম, সবাই বিপ্লবের পক্ষে আমরা এক
ইস্যুতে কাজ করেছিলাম, সবার টার্গেট ছিল একটাই, সেটা হচ্ছে স্বৈরাচারকে পতন ঘটাও। বিপ্লব পরবর্তী সময় আমাদের টার্গেট হয়ে গেছে ভিন্ন ভিন্ন। এখন রুস্তম আলীও ক্ষমতায় আসতে চান, কুদ্দুস আলীও ক্ষমতায় আসতে চান, জব্বার আলী লোকাল উপজেলার চেয়ারম্যান হতে চান, আবার জব্বার আলীর এগেইনস্টে মকদ্দুস আলী তিনিও স্থানীয় এমপি হতে চান। এই প্রক্রিয়ায় 5ই আগস্টের আগে যে ঐক্যবদ্ধ রেভলিউশনাল থিম ছিল বা যে ঐক্যবদ্ধ রেভলিউশনাল পলিসি ছিল, সেই পলিসি থেকে আমরা কিছুটা পিছে হটতে শুরু করেছিলাম। তার সুযোগ নিতে শুরু করে ভারত হঠাৎ করে এত মায়াকান্না শুরু করে বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে। আমি ওপেন চ্যালেঞ্জে বললাম, বাংলাদেশে হিন্দু হিসাবে একটা পরিবারকে নির্যাতন করেছে যদি প্রমাণ করা যায়, ওপেন চ্যালেঞ্জে বলে রাখলাম, হিন্দু হিসাবে এজ এ পলিটিশিয়ান একজন হিন্দু, তিনি আওয়ামী লীগের পলিটিক্স করেছেন। তো যেহেতু স্বৈরাচার পতন হয়েছে, স্বৈরাচারের অনেক সাথী সঙ্গে যারা করাপশনের সাথে দুর্নীতি জড়িত ছিল। আমি আবারও বলছি, দল হিসাবে আওয়ামী লীগ এক জিনিস, 2014 পরবর্তী স্বৈর শাসন আরেক জিনিস, শেখ পরিবার আরেক বিষয়। বাংলাদেশের করাপশনের সাথে জড়িত শেখ পরিবার, 2014 পরবর্তী স্বৈর শাসনে জড়িত আওয়ামী লীগের একটা অংশ, টোটাল আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগের যে অংশটা 14 পরবর্তী স্বৈর শাসনকেও সমর্থন করেনি, শেখ পরিবারের দুর্নীতিকেও সমর্থন করেনি, তারা নিষ্ক্রিয় ছিল, তারা কেউ প্রতিবাদ করেছে, কেউ নিষ্ক্রিয় হয়ে বসা ছিল। সুতরাং তাদের এগেইনস্টে কোনো অ্যাকশনও সমর্থনযোগ্য নয়। আসুন ফিরে যাই সেই কথায়। তো শেখ পরিবারের পতনের পরে আমাদের রেভলিউশন পরবর্তী এই নানাবিধ বিচ্ছিন্নতার কারণে শেখ পরিবার বাহির থেকে ইনভেস্ট করতে শুরু করে। ইন্ডিয়াতে বসে থাকা সাবেক স্বৈরাচার এবং সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তো তার কূটকৌশলগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করছেনই। তারই একটা অংশ হিসেবে বাংলাদেশের হিন্দু সমাজকে উস্কে দেওয়া হলো। কি হয়েছে যে সনাতনীদের বাড়ি করে হামলা হচ্ছে। কোন জায়গায় হয়েছে কোনো প্রুফ নেই, কোনো একটা জায়গায় প্রমাণ করা যাবে না। ওপেন চ্যালেঞ্জে বললাম, একটা জায়গায় প্রমাণ করতে পারবে না যে হিন্দু হিসেবে কারো বাড়িতে আক্রমণ হয়েছে। আচ্ছা, তারপর এক ইসকন নেতা, ইসকন যাকে কয়েকদিন আগে বহিষ্কার করেছে, সেই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচার্য, তাকে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতার অপরাধে গ্রেফতার করা হলো। তার গ্রেফতারের সাথে সাথে ভারত স্টেটমেন্ট জারি করে দিল, চিন্ময়কে মুক্তি দিয়ে দিতে হবে। হোয়াট ইজ দিস ব্রো? এই ঢাকার রাজপথে যখন গয়েশ্বর চন্দ্র রায়কে নির্বিচারে পিটানো হলো, যখন নিপুণ রায়কে পিটানো হলো, তখন ভারতের স্টেটমেন্ট গুলো কোথায় ছিল? যদি বলেন আপনি হিন্দুর জন্য স্টেটমেন্ট দিতেন, তাহলে তারা কি হিন্দু ছিল না? দিস ওয়াজ গেম ব্রো, এটাই হচ্ছে আপনাদের গেম। আচ্ছা আসুন, ভারতের সবচেয়ে বেশি লাফালাফি যে লোকটা করে তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। এটা একটা পাগল। প্রথমত আমি বলি, এটা ফুললি একটা মেন্টাল। শুভেন্দু অধিকারী ফুললি একটা মেন্টাল। ফুললি মেন্টাল আমি কেন বলছি? ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেই তাকে একটা দাঙ্গাবাজ বলা হয়। আচ্ছা, শুভেন্দু অধিকারী যদি এত মহান ব্যক্তি হয়ে থাকেন, তো আমাদের বাবরি মসজিদ থেকে নিয়ে জ্ঞানব্যাপী মসজিদ হয়ে এখন আজমির শরীফের দরগা, সবগুলো মুসলিম স্থাপনাকে দখল করে মন্দির বানানো হচ্ছে। কোথায় আপনার সেই সংখ্যালঘুদের প্রতি মায়া কান্না দাঁড়ায় না, জাগে না? আপনার মায়া কান্না জাগে না তখন? আপনার মায়া কান্না কি শুধু তখনই জাগে যখন মানে পলিটিক্স করা যায়, যখন পলিটিক্যাল গেম করা যায়, যখন খেলা যায়? তো শুভেন্দু অধিকারের মধ্যে মতো ডাস্টবিন ওয়াইজ পলিটিশিয়ান যেগুলো, পাগল মেন্টাল যেগুলা, এইসব মেন্টাল এগুলার স্টেটমেন্ট আমাদের এখানে কেউ কপি করে লাভ নেই। আচ্ছা যাক, এখন চিন্ময়কে যখন গ্রেফতার করা হলো, তখন বাংলাদেশের কিছু নব্য আগাকাটা হিন্দুর আবিষ্কার হইলো। আমি নব্য আগাকাটা হিন্দু করতে বলছি, অরিজিনালি যারা সনাতনী ধর্মে বিশ্বাস করেন, তারা যদি চিন্ময়কে তাদের নেতা মানেন, তারা একটা পোস্ট করতে পারেন তাদের নেতা হিসাবে। বাট আমরা দেখলাম বাংলাদেশের অনেক মুসলিম লোক যারা ইসলামে বিশ্বাস করে, তারা এটাকে অত্যন্ত ফুকাশলি নিচ্ছে। আমি যদি আর একটু খুলে বলি, তাহলে সাবেক স্বৈরাচার অর্থাৎ 2014 থেকে 2024 স্বৈরাচার সমর্থক যেগুলো ছিল, আমি আবারও বলছি, আওয়ামী লীগের সবাই স্বৈরাচার সমর্থক ছিল না। স্বৈরাচার সমর্থক যারা ছিল, তারাই চিন্ময় কৃষ্ণকে নিয়ে ফেসবুকিং, সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইনিং শুরু করে একটা হিন্দু মুসলিম দাঙ্গার পর্যায়ে নিয়ে যেতে চাইলেও
ভারত একের পর এক স্টেটমেন্ট দিতে চাইলো, তারপর যখন বাংলাদেশ গরম পানি ঢাললো, অর্থাৎ বাংলাদেশ তো এখন ওই আগের মতো হাসিনারা বলে বিলাই বিলাই না, বাংলাদেশ তো এখন টাইগার পজিশনে চলে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাও ক্লিয়ারলি বললেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও সুস্পষ্ট বার্তা দিয়ে দিলেন, আমাদের ইয়াং লিডার হাসনাত আব্দুল্লাহ, সার্জিসরা, আসিফ মাহমুদরা যখন সুস্পষ্ট মেসেজ দিলেন যে প্রভুত্ব এখানে আর চলবে না, চললে বন্ধুত্বের মতো চলেন, প্রভুত্বর দিন শেষ। তারপর ভারত নিমিশেই ঠান্ডা হয়ে আসলো। আচ্ছা, গতকালকে পর্যন্ত ভারতের অনেকগুলো ভিসা সেন্টার খুলে গেছে, আমি জানি। ব্রাহ্মণবাড়িয়া, সিলেটের ভিসা সেন্টার গুলো বন্ধ ছিল, এগুলো ওপেন করা হয়ে গেছে অলরেডি। তো ভারত এখন টিকে আসলো, দেখুন দেখলো যে না, ওখানে আর ওই বিলাই বিলাই পদ্ধতি ওখানে নাই, অর্থাৎ তেল মারা শেখ পরিবারের ছাটামি, শেখ পরিবারের ছাটুকারি পলিটিক্স বাংলাদেশে নাই। তখনই ভারত অনেকটা মুভ করলো উল্টা দিকে, চিন্তা করলো এখানে আমাদের থাকা দরকার। যা হোক, এবার আসি ভাই মূল কথায়। আপনারা ওই যে নানাভাবে কেউ ইসলাম প্রতিষ্ঠা করতে শুরু করেছেন, কেউ ওটা শুরু করেছেন, কেউ এটা শুরু করেছেন, এগুলো করতে গিয়ে মুরসির মতো আপনাদের পরিণতির জন্য প্রস্তুত থাকতে পারেন, অর নট এরদোয়ানের মতো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে রাখতে পারেন, যে প্ল্যাটফর্ম দিয়ে টুডে টুমোরো আপনি মানুষকে মোটিভেটেড করতে করতে, মোটিভেশন করতে করতে অটোমেটিক্যালি ইসলামের প্রতি নিয়ে আসতে পারবেন। আপনাকে বলতে হবে না যে আপনি ইসলাম মানতে হবে। আচ্ছা, অপরদিকে যদি আপনি ইসলাম প্রতিষ্ঠা এতটা শখ থাকে, ঠিক আছে, তাহলে আপনি ক্রাইটেরিয়া কাকে ফলো করবেন? হয়তো এরদোয়ানকে ফলো করেন, অন্যটা আপনি আফগানিস্তানকে ফলো করেন। কিন্তু আফগানিস্তান মডেলে আপনি তো এখানে পারবেন না, বাংলাদেশে এটা সম্ভব না। আফগানিস্তান মডেল এখানে পসিবল না, পসিবল না। আমি এই জন্য বলছি, এখানে 13 মোল্লা, আমি মোল্লা বলতে আসলে তাচ্ছিল্য করছি না, মোল্লা বলতে বোঝাতে চাচ্ছি হুজুরদের গ্রুপিং গুলোকে, যে এখানে 13 জন হুজুর মিলে 64টা রাজনৈতিক দল করে ফেলেন। এক হুজুর যদি সকালে একটা বলে, বিকালে আরেকটা বলে, আরেক হুজুর সকালে একটা বললে বিকালে তার এগেইনস্টে আরেকটা স্টেটমেন্ট দিয়ে দেয়। সো ইন দিস পজিশন আপনি বাংলাদেশে না আফগানিস্তান মডেলের রেগুলেশন করা সম্ভব, না আপনি মিশরের পদ্ধতিতে টিকা সম্ভব। সো আমি মনে করি একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এরদোয়ানের মডেল, যেটা এই মডেলকে অ্যাপ্লাই করতে পারেন। গতকাল পরশু আমার ফেসবুক স্ট্যাটাস নিয়ে আপনাদের কোনো বিভ্রান্তি থাকলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। বাট আপনারা যদি এরদোয়ান মডেলকে অ্যাপ্লাই করেন, আমার মনে হয় হয়তো টিকে থাকতে পারবেন, অন্য ডক্টর মোহাম্মদ মুরসির পথে যদি আপনারা এগোন, সেই প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সালাম আলাইকুম।